রামিসার জন্য সারা দেশে বিক্ষোভ, মানববন্ধন, ধর্ষণ হত্যার কঠোর বিচারের দাবি। কার্যকর বিচার নেন যাতে কোনো দর্শক জামিনে না বের হতে পারে। বিচার হওয়ার না কারণে তো সুযোগটা পেয়ে গেছে, যেটা বিচার হয় না দেখে কি জয় মাস জেল কাটুন। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের আর কোনো রামিসার জীবনযাপন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছে। দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণের দায় স্বীকার করে আসামির জবানবন্দি। সামাজিক অবক্ষয় আর বিকৃত মানসিকতাকে দুষছেন বিশেষজ্ঞরা। দ্রুত বিচার আনতে পারে পরিবর্তন। ওই সময় তাদেরকে যদি আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারতাম, তা তারা কিন্তু আজকে যে অভ্যাসগত ক্রিমিনাল, যাদেরকে আমরা হ্যাবিচুয়াল অফেন্ডার বলি, তারা কিন্তু আজকে এটা হতো না। ঝিনাইদহে নাসির উদ্দিন পাচুয়ারির ওপর হামলা। অভিযোগ ছাত্রদল যুবদলের বিরুদ্ধে অস্বীকার সংগঠনের নেতাদের। মামলা নেয়ার দাবিতে থানার সামনে সড়কে অবস্থান। ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। সম্পূর্ণ অসত্য, আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। হাম উপসর্গে আরও 11 জনের প্রাণহানি, মোট মৃত্যু প্রায় 500। জটিলতা বাড়াচ্ছে নিউমোনিয়া। দেরিতে চিকিৎসা নিতে আসায় মৃত্যু হার বেশি। সিলেটে পুলিশের ধাওয়ায় পালানো ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল র্যাব সদস্যের। অভিযুক্ত বাপ্পিকে আটক করেছে পুলিশ। ছুটির দিনে সারা দেশে কোরবানির পশুর হাট জমজমাট, এখনো বিক্রি কম। খিলাতি হলো 10 টাকা, বিক্রি হবে 5 টাকা। তাহলে হচ্ছে না তো, লস হচ্ছে। গরু কিনছি অথচ বেচতে আসে দাম পাচ্ছি না। 400 গরু নিয়ে জামালপুর থেকে ঢাকায় এলো প্রথম ক্যাটল ট্রেন। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। জাতীয় দলের নতুন কোচ হলেন বিশ্বকাপে মার্কিন দলের সাবেক অধিনায়ক টমাস ডুলি। তার অধীনে নতুন যুগের সূচনা দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শিশু রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। সারা দেশের মতো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে রাজধানী জুড়ে। রাজধানীর কালশিতে দিনভর আন্দোলনের পর রাতেও উত্তেজনা বিরাজ করছে। দিনভর প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন সন্তানের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠে থাকা অভিভাবকরা, তেমনি সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা। সবার দাবি একটাই, রামিসার হত্যাকারীর দ্রুত শাস্তি। দিনভর আন্দোলনের পর রাতেও রাজধানীর কালশি সড়কে বিক্ষুব্ধ জনতারা। মূল সড়ক বন্ধ করে শিশু রামিসা হত্যাকারীদের বিচারের দাবিতে জানাচ্ছেন ক্ষোভ। বিচার কার্যক্রম শেষ করতে দিয়েছেন আরো 48 ঘন্টার আলটিমেটাম। এমন একটা আইন করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে কোনো দর্শনকারী আর দর্শন করতে না পারে। তা না হলে যদি আইন করতে না পারে, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটি দাবি চাই। তাহলে আমাদেরকে এমন একটা মেডিসিন দেওয়া হোক যে আমাদের গর্ভে কন্যা সন্তান জন্ম নেবে, কন্যা সন্তান যখন জন্ম হবে তখন আমরা মেডিসিন আমরা মেরে ফেলাবো। আসামি তো সাক্ষী দিয়ে ফেলছে যে আমি খুন করছি এবং হত্যা করছি, সে স্বীকার করছে। তাহলে তার আর কোনো ভাই আমাদের ওই যে 7 দিনের যে তদন্ত আদালত গঠন করছেন ওইটা দরকার নেই। এর আগে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার চতুর্থ দিনেও মূল অভিযুক্তের বিচারের দাবিতে উত্তাল সারা দেশ। সকাল থেকে বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এসব বিক্ষোভে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও অভিভাবকরা। বিকেলে রাজধানীর মিরপুরের গোলচত্বরে ব্লকেট কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। এই সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো মিরপুর। বন্ধ হয়ে যায় যান চলাচল। চোখে পড়ার মতো ছিল নারী অভিভাবকদের উপস্থিতি। প্রায় সবার চোখে মুখে ছিল ক্ষোভ আর চাপা আতঙ্ক। আজকে আমার সন্তানদের নিয়ে আমার ভয়, রাস্তায় বের হতে ভয় লাগে। আমাদের মতো হইলে আমরা মানতাম যে আমাদের মতো মেয়ে ছিল,
রং ঢং করতো, জামা কাপড় ঠিক ছিল না, কিন্তু এতটুকু বাচ্চার কি দোষ? মিরপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় ব্লকেট কর্মসূচিতে। সবার কণ্ঠে ছিল উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রামিসা। বাংলার জমিনে যাতে আর কোনো ধর্ষক জন্ম না নিতে পারে সেই বাংলা গঠন করার জন্য আমাদের নিজের হাতে দায়িত্ব নিতে হবে। এটার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। ওনার হয়তো আর একটা মেয়ে আছে, মেয়ের দায়িত্ব নিছে, আমার তো একটাই মেয়ে, আমার মেয়ের যদি কিছু হয় সেই দায়িত্ব কে নেবে? এদিকে অবিলম্বে রামিসা হত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হয়, যদি হয় তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে। রাষ্ট্র যদি রামিসার নৃশংস ধর্ষণ ও হত্যার বিচার করতে ব্যর্থ হয় তাহলে জনগণই ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়ে এর বিচার করবে। এর আগে রামিসা হত্যাকারীর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর পশ্চিম ইসলামী ছাত্র শিবির। এ সময় রামিসা হত্যাকারীর দ্রুত বিচার চান তারা। দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ যেভাবে সয়লাভ হচ্ছে, এই পুরো জাতি আজ স্তব্ধ হয়ে আছে। শিশু রামিসা যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে যেভাবে হত্যা করেছে, এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানায়। এর আগে সকালে রাজু ভাস্কর্যের সামনে রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাবি ফ্রেন্ডস অ্যালায়েন্স। একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি কতটা হতাশা হলে একজন বাবা তার সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও বিচার চায় না কেন? আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। বিচারটা যেন প্রকাশ্যে সারা দেশ, সারা বিশ্ব দেখতে পারে যে এমন একটা দৃষ্টান্ত আমরা সরকারের কাছে দাবি করছি। একই দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে একের পর এক নারী নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসলামী ছাত্রী সংস্থা। শিশু রামিসা হত্যাকারীর বিচারের দাবিতে সকালে গুলশান 2 নম্বর গোল চত্বরে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটির সদস্যরাও। এই রামিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক, তাকে হ্যাং করা হোক, আমরা এটা চাই। শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে, তাহলে এইসব ভবিষ্যতে কোনো অপরাধী এই ধরনের কোনো অঘটন ঘটাতে ভয় পাবে। রামিসার বাবা যেটা বলছিল যে আমি বিচার চাই না, এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলেও শঙ্কা প্রকাশ করেন বক্তারা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। শিশু রামিসা হত্যার ঘটনায় পল্লবী এলাকা এখনও শোকস্তব্ধ। পরিবার থেকে প্রতিবেশী কেউই ভুলতে পারছে না নির্মমতা আর ভয়াবহতা। দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকেই রামিসার বাড়ির সামনে অনেকে অবস্থান করছেন। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুতই সম্পন্ন হবে, গোটা রাষ্ট্র সাক্ষী হবে সেই বিচারের, সেই আশ্বাস দিয়েছেন বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান। বলেছেন এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশজুড়েই শিশু রামিসা হত্যাকাণ্ডের শোক আর ক্ষোভ। প্রতিবাদে সংহতি জানাতে পল্লবীর বাসার সামনে ঢাকা ও ঢাকার বাইরে থেকে এসেছেন সাধারণ মানুষ। বিচার নিশ্চিত করে অপরাধীদের কঠোর সাজার দাবি সবার। আরো বিপরাই ছোট বাচ্চাকে তুই আমি যাই গিয়া অনেক টেনশনে থাকি, চিন্তা ভাবনা থেকে আরে বিচার হওয়ার না কারণে তো সুযোগটা পেয়ে গেছে যে এটা বিচার হয় না দেখে কি জয় মাস জেল কাটুম, বছরখানি জেল খাটুম, সারা তো পেয়ে যাম, বিচার তো হইব না। প্রকাশ্যে একটা শাস্তির ব্যবস্থা করা হোক, ওকে দেখা যেন এরকম বলাৎকার থেকে শুরু করে এরকম ধর্ষণ এবং হত্যার অভিযোগে কেউ যেন অভিযোগী না হয়। জবানবন্দি দিয়েছে যে সে তাকে হত্যা করেছে, তার সাথে সহযোগিতা করেছে, তারপরও আমরা কিসের জন্য এখনও আমরা কালক্ষেপণ করছি। কার্যকর বিচার নেন যাতে কোনো দর্শক জামিনে না বের হতে পারে। রামিসার পরিবারের সাথে সমব্যথী হতে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন কন্যা হারানো আরেক পিতা মোহাম্মদ সাদেক। জানান 6 বছরের মেয়ে নিশাদকে ধর্ষণের পর হত্যা করা হয়। আসামি গ্রেফতার হলেও অভিযোগপত্র দেয়নি পুলিশ। বিচার চান নিজ সন্তান হত্যারও। বাসা তো নাই, কি বলবো, যে অবস্থাতে যে অন্তকে ওনার সাথে দেখা করলাম তোকে আপনারা একটু শান্তি হবে। ওনার মেয়ে অতই অবস্থা হয়েছে, আমার মেয়ে অতই অবস্থা হইল। সকালে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপির সংসদ সদস্য সেলিমা রহমান ও নিপুণ রায়। আর কোনো বাবার বুক যেন খালি না হয় সেই কথা বলেন রামিসার বাবা। প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার উপর আস্থা রাখতে চান তিনি। যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে
অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সেলিমা রহমান বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই সম্পন্ন হবে, গোটা রাষ্ট্র সাক্ষী হবে সেই বিচারের। দুই এমপি জানান, এই হত্যাকাণ্ডের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 17 বছরে যা করেছে আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। রামিসার এই হত্যাকাণ্ডের বিচার আপনি পাবেন। এই রামিসা হয়তো আমাদের কাছে ফিরে আসবে না, কিন্তু এই রামিসাকে কেন্দ্র করে আরো শত শত রামিসার জীবন রক্ষা পাবে। হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শ্রেণী, পেশা, বয়সের মানুষ। শিশু নিরাপত্তা নিশ্চিত আর বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে দ্রুত বিচারই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার মনির হোসেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করে শিশুটির বাবা। এদিকে ভুক্তভোগী শিশুকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন শিশুটি এখন শঙ্কামুক্ত। পরিচালক জানিয়েছেন, শিশুটির ডিএনএ স্যাম্পল সংগ্রহের পর ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বিকেলে চেয়ারম্যান ঘাট এলাকায় হয় এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে ডেকোরেশন কর্মচারী। পরে স্থানীয়রা দোকান ঘেরাও করে। অভিযুক্ত যুবককে পুলিশ নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। এতে সংঘর্ষ বাধে এলাকাবাসীর সঙ্গে। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘন্টা সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ কমপক্ষে 15 জন আহত হন। পুলিশের কাছে বাধার ঘটনায় আটক 7 জনের বিরুদ্ধেও চলছে মামলার প্রস্তুতি। নারকীয় এই ঘটনায় জড়িত ডেকোরেশন দোকানের কর্মচারী মনিরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান ভুক্তভোগী স্বজনরা। শিশু ধর্ষণের পর হত্যা কেন এমন জঘন্যতম অপরাধ? নির্দিষ্ট বা একক কোনো উত্তর নেই। অপরাধ বিশেষজ্ঞ ও মনোবিদরা বলছেন, ধর্ষণ শুধু যৌন বাসনা পূর্ণ করা নয়, সে সাথে দুর্বলের ওপর সবলের আধিপত্য আর ক্ষমতার অপব্যবহার। এর জন্য নৈতিকতা, সামাজিক অবক্ষয়, বিকৃত মানসিকতা, বিচারহীনতা, বাধক আর পারিবারিক বলয় ভেঙে যাওয়ার মতো কারণকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। বলছেন, এগুলোই দিনের পর দিন বাড়িয়ে তুলছে নিকৃষ্ট মানুষের সংখ্যা। অনেকগুলা বিষয়ের সংমিশ্রণ থাকে যখন এই ধরনের ব্যক্তি এরকম থাকে। 2 দশকের বেশি সময় ধরে মনস্তত্ত্ব নিয়ে কাজ করছেন ডাক্তার মেঘরা সরকার। তিনি বলছেন, যুগে যুগে ধর্ষণ ও হত্যার মতো নিকৃষ্ট অপরাধে জড়িয়েছে মানুষ, আর সব অপরাধের রয়েছে আলাদা ও জটিল বৈশিষ্ট্য। আমার কারোর প্রতি রাগ হলো, আমি আমার প্রয়োজনের জন্য আমি খুন করে ফেললাম, শুধুমাত্র সেটা হয়নি। কিন্তু একটা ছোট বাচ্চা, তাকে সে রেপ করেছে, রেপ করার পরে কিন্তু যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে, সেটা ঠিক স্বাভাবিক মানসিক জায়গাটা মনে হচ্ছে না। অপরাধ বিশেষজ্ঞদের মুখেও বিচারহীনতার সংস্কৃতির কথাই জানান। সম্ভাব্য ধর্ষকের মনে কঠোর সাজার ভয় থাকলে অপরাধের পথে পা বাড়ানোর সংখ্যাও কমবে। যারা লগুলো ভায়োলেট করতেছে, ওই সময় তাদেরকে যদি আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারতাম, তা তারা কিন্তু আজকে যে অভ্যাসগত ক্রিমিনাল, যাদেরকে আমরা হেবিচুয়াল অফেন্ডার বলি, তারা কিন্তু আজকে এটা হতো না। সো আজকে তারা প্রথমে দেখবেন হয় থেফটের সাথে তাদের ইনভলভমেন্ট, তাদের রাবরির সাথে ইনভলভমেন্ট, স্ন্যাচিংয়ের সাথে ইনভলভমেন্ট। ওই সময় যদি তারা যদি প্রপার জাস্টিসটা পেত, তাহলে কিন্তু আজকে তারা এই পর্যন্ত আসতো না। পারিবারিক যোগাযোগ বিচ্ছিন্নতা, ভালোবাসা ও সহানুভূতির চরম অভাব বাড়াচ্ছে পেডোফিলিক ডিজঅর্ডার বা শিশুর প্রতি অস্বাভাবিক যৌন অপরাধের মাত্রা। নৈতিক মূল্যবোধটা তৈরি হয় হলো ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধের মাধ্যমে, যেটা ছোটবেলায় শিশু বেড়ে ওঠার মাধ্যমেই তার তৈরি হবে, এবং যেটা বিশেষ করে তার পরিবার এবং হলো আশেপাশে তার যে নানা রকমের অভিজ্ঞতা, সেটার মাধ্যমে তার এই নৈতিক জায়গাটা তৈরি হয়। এটা বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে তৈরি হয়। এই জায়গাটা যদি ভীষণভাবে তার ত্রুটিপূর্ণ থাকে, তৈরি হলো না সেভাবে, সে মানুষের প্রতি যে তার এক ধরনের সমমর্মিতার জায়গা থাকবে, দায়িত্ববোধের জায়গা থাকবে, সেই জায়গাটা যদি না থাকে, এ ধরনের সে কার্যক্রম সে করতে পারে। কিন্তু এমন জঘন্য অপরাধ থামবে কিভাবে? আইনের বাধাটা যদি খুব স্ট্রং থাকে, যে হয়তো নৈতিক ব্যাপারটা আমার অতখানি নেই, কিন্তু আমার আইনের বাধা বা আমার সামাজিক বাধাটা খুব স্ট্রং, তাহলে কিন্তু ব্যক্তি একবার দুবার চিন্তা করবে। তো হ্যাঁ, এই ধরনের অপরাধ ক্ষেত্রে ফ্যামিলি থেকে বিচ্যুত হওয়ার কারণে, ফ্যামিলিতে থাকার কারণে
মানুষের যে একটা সেন্স অফ অ্যাটাচমেন্ট থাকে, তাদের যে একটা ইনভলভমেন্ট থাকে, তাদের যে সেন্স অফ একটা থাকে, এই জিনিস তাদের মধ্যে থাকে না। রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পুরো দেশ যেভাবে ফুঁসে উঠেছে, সেই প্রতিবাদ আর ধর্ষণের প্রতি ঘৃণা যদি সত্যি লালন করেন সবাই, তাহলেই নিরাপদ হবে প্রতিটি শিশু। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাল ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে উদ্বোধন করবেন ৩ দিনব্যাপী অনুষ্ঠান ও নজরুল বইমেলার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে ত্রিশাল জুড়ে। সরকারি নজরুল একাডেমি মাঠ জুড়ে চলছে ব্যস্ততা, বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চ সাজানো সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরের শুরুতে বৈলর কানাহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি, পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। তোমার ছোঁয়ায় দারুণ এক রং ছড়ায়, যেই রং মনে দোলা দিয়ে যায়। তোমার মায়ায় ছড়ায় মন মাতানো ঘ্রাণ, যেই ঘ্রাণের অনুভবে পাই আপন করা টান। তোমার মায়াবী সম্পর্ক অনন্য এক স্বাদ জাগায়, যেই স্বাদে থাকি বেঁধে এক জীবনের ভালোবাসায়। এমনই রঙে ঘ্রাণে স্বাদে ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। পূর্ব ঘোষণা ছাড়াই লালমনিরহাটে বাংলাদেশ ভারত সীমান্তে খুঁটি স্থাপনের পর বিজিবির কঠোর প্রতিবাদের মুখে তা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, কাঁটাতারবিহীন এলাকায় জমি চিহ্নিত করতে খুঁটি স্থাপন শুরু করে বিএসএফ ও ভারতের গ্রামবাসী। বিষয়টি আগে অবগত না করায় এই ঘটনার প্রতিবাদ জানায় বিজিবি। পরে দুঃখ প্রকাশ করে খুঁটি সরিয়ে নেয় বিএসএফ। এদিকে ভোরের দিকে কলসির মুখ সীমান্তে ভারত থেকে একদল চোরাকারবারি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। পরে আবারও ভারতের অভ্যন্তরে চলে যায় চোরাকারবারিরা। কাঁটাতারের দিক থেকে কয়েকজন আর কি এদিকে আসার চেষ্টা করছে, তো তাদেরকে ওইখানে থেকে দাঁড়িয়ে তাদেরকে হুঁশিয়ারি করা হয়েছে মৌখিকভাবে, তোমরা এদিকে এসো না, তোমরা এই করো না। তারপরেও তারা ক্রস করার চেষ্টা করতেছিল, এই জন্য ওয়ার্নিং শট দেওয়া হয়েছে। ওয়ার্নিং শটের সাথে সাথে তারা আবার পালায় চলে গেছে। ঝিনাইদহে মারধরের শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে জুমার নামাজ শেষে বের হলে তাদের উপর চড়া হয় কিছু কিছু যুবক, ছুড়ে মারা হয় ডিম। পাটোয়ারির অভিযোগ, ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। তবে এই ঘটনায় সংগঠনের কেউ সম্পৃক্ত নয় দাবি করেছে জেলা ছাত্রদল। নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। কয়েক কদম যেতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মুহূর্তেই মানবঢাল হয়ে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে নিরাপত্তা দেয় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। আহত হন অন্তত 4 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। এবং আমরা মনে করি যে ডিরেক্টলি আইনমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন হলো তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। আমি শুধু শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওখানে নাসির উদ্দিন পাটোয়ারি নামাজ পড়বে বা একটা প্রোগ্রাম আছে ওদের। ছাত্রদলের সাথে জড়িত না ভাই। এই ঘটনায় এখনো গণমাধ্যমকে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। এদিকে থানায় মামলা না নেয়ার অভিযোগ তুলে থানার সামনে অবস্থান নেয় নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাকর্মীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
সিলেটের ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেছে এক র্যাব সদস্যের। দুপুরে সিলেটের কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে অভিযুক্ত বাপ্পি একটি বাসায় ঢুকে এক শিশুকে জিম্মি করে। পরে ছুরিসহ তাকে আটক করে থানায় নেওয়া হয়। আইসিইউ থেকে এভাবেই নিথর হয়ে বের হলেন র্যাব সদস্য ইমন আচার্য। শুক্রবার দুপুরে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে মারা যান তিনি। পুলিশ জানায় দুপুরে নগরীর কিনব্রিজে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে আটকের জন্য ধাওয়া দেয় পুলিশ। দৌড়ে পালানোর চেষ্টা করে সে। সামনে ছিলেন সাদা পোশাকে থাকা র্যাব সদস্য কনস্টেবল ইমন। বাপ্পিকে ধরার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে বাপ্পি উসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। র্যাব সদস্য ইমন আচার্য, যেহেতু পুলিশ একজন অপরাধীকে ধরার চেষ্টা করছে, যখন তার সামনে পড়ে সেও তখন তাকে ঝাঁপে ধরার পরে এই ছিনতাইকারীর হাতে থাকা ছুরি দিয়ে তার বুকের বাম পাশে তাকে আঘাত করে তারপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হওয়ার পরে সে মৃত্যুবরণ করে। পুলিশের ধাওয়া খেয়ে তুপখানা রোডের একটি বাসায় ঢুকে পড়ে বাপ্পি, জিম্মি করে এক শিশুকে। পরে পুলিশ ছুরিসহ ওই বাসা থেকে তাকে আটক করে। ওই ব্যক্তি ছিনতাইকারী, মাদকসেবী এবং অন্যান্য অপরাধের সাথে সম্পৃক্ত। তাকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি, সেই ছুরিটি উদ্ধার করা হয়েছে। নিহত ইমন আচার্যের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। হত্যাকাণ্ডে অভিযুক্ত বাপ্পির বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। হামু উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছেই। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 জনের। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে দেখা যায় সকাল থেকেই রোগী ভর্তি চলছে। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে 450-র বেশি রোগী। চিকিৎসকরা জানান হামের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগ রোগীই মারা যাচ্ছে নিউমোনিয়ায়। তাই ঈদের সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। মুক্ত আকাশের নিচে বুক ভরা শ্বাস নেয়ার বয়স, অথচ জীবন আটকে আছে কৃত্রিম অক্সিজেনে। হাসপাতালের 4 দেয়ালে বন্দি শৈশব, তবু নিষ্পাপ চোখে বেঁচে থাকার লড়াইটা স্পষ্ট। যে হাত খেলনায় ভরে থাকার কথা ছিল, সেখানে ভিড় জমিয়েছে ক্ষত বিক্ষত সাহস। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে এখনও রোগী আসছে ঢাকার বাইরে থেকে। 450-র ওপর রোগী ভর্তি এখানে। স্বজনরা জানান, উপসর্গ নিয়ে আসাদের মধ্যে বেশিরভাগেরই ধরা পড়েছে হাম। আমাদের বাবুর প্রথমতে ঠান্ডা জ্বর ছিল, ওইখান থেকে আস্তে আস্তে তার কাশটা বাইরে গেছিল। ডাক্তার আবার জিজ্ঞাসা করলাম, উনি বলছিল যে এগুলো হচ্ছে গরম থেকে, গরমের জন্য হয়েছে। 4 দিনের মাথায় যখন এরকম সিরিয়াস হয়ে গেল, বাবু শ্বাসকষ্ট হচ্ছে, কাশি বাইরে গেল, তখন আমরা আবার নিয়ে গেলাম, রক্ত পরীক্ষা করাইলাম, এক্সরে করাইলাম। তখন ওই ডাক্তারই বলতেছে এটা তো হাম। জ্বর দেখা দেওয়ার পর আমরা ইবনে সিনাতে আনছিলাম এখানে। ইবনে সিনা আনার পরে ওর হামের লক্ষণ দেখা দিছে। হামের লক্ষণ দেখা দিচ্ছে, ওখান থেকে রিপোর্ট করছে ডিএনসিসি। পানি শূন্যতা হয়ে গেছিল, শরীর দুর্বল হয়ে গেছিল। তাড়াতাড়ি ফার্মেসিতে ওষুধ খাইছিলাম, পরে বলছে যে মহাখালী নিয়ে যান। টিকা না পাওয়ায় বেশিরভাগ শিশুই লড়ছে হামের সাথে। আক্রান্ত বেশিরভাগ বরিশাল, সাভার আর নারায়ণগঞ্জ এলাকার। টিকা দেওয়া হয়নি, ওর অসুস্থ ছিল তো তার জন্য দিতে পারিনি। প্রথমে ঠান্ডা কাশি ছিল 2 দিন, ওটা দেখে মানে কাশি শুধু নর্মাল কাশি ছিল, ওটা দেখে গিয়েছিলাম। তো ওনারা পরীক্ষা করে বলেছে যে বাবুর নিউমোনিয়া হয়েছে। জ্বর 102-103 থেমে থেমে ওঠে। তো টেস্ট করছি, সব ভালো। 1-2 দিন পরে, জ্বরের 3 দিন পরে পুরো শরীরে রেশ দেখা দিয়েছে। হামের টিকা নেওয়া হয়েছে। হামের লক্ষণ দেখা গেছে, কিন্তু হাম এখনো পুরোপুরি হয়নি। বরিশাল থেকে আসার পরে কুড়িমিটালা ভর্তি ছিলাম নিউমোনিয়া নিয়ে। তো ওইখান থেকে ভালো হওয়ার পরে আমাদের বাসায় গেছিলাম। বাসা যাওয়ার পরের দিন আবার হাম উঠছে, হাম ওঠার পরে এখানে আসছি। চিকিৎসক জানালেন, হামের প্রাদুর্ভাব কমেনি, জটিলতা বাড়িয়েছে নিউমোনিয়া। তাই মৃত্যু ঠেকানো যাচ্ছে না। হামটা আমাদের এখানে যেটা হচ্ছে যে মারাত্মক আকার যদি আমি বলি, সেটাভাবেই হয়েছে। কারণ পেশেন্ট মানে বাচ্চা শিশু কিন্তু অনেক মারা যাচ্ছে। র্যাশ ওঠার 4 দিন আগে আর 4 দিন পরে, এই 8 দিন হচ্ছে র্যাশ ছড়ানোর সংক্রামকের ঝুঁকি থাকে। আসন্ন কোরবানির ঈদ ঘিরে বড় জমায়েত হবে দেশের বিভিন্ন স্থানে। তাই এই সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান স্বীকার করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিকেলে সংসদ ভবনের এলজি হলে খালেদা জিয়ার স্মরণে দেশনেত্রী শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। স্পিকার বলেন, খালেদা জিয়া দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে উদ্বুদ্ধ করেন। তার জনপ্রিয়তা অনুভব করা সম্ভব হয়েছে তার মৃত্যুর পর। জনগণের অশ্রু বিসর্জনই প্রমাণ করে তিনি জনসাধারণের নেত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার মা বাবার পথ অনুসরণ করে দেশকে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন হাফিজউদ্দিন আহমদ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে কাজ করার আহ্বান জানান স্পিকার। জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে 9 মাসব্যাপী একটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, যার ফলে এই সংগ্রামের ফলে দেশটি স্বাধীন হয়েছে। নতুবা এই দেশ এখনো পাকিস্তানের অংশ থাকতো। এটি রাজনীতিবিদরা, বিশেষ করে স্বাধীনতার অব্যবহিত পরে যারা ক্ষমতাসীন হয়েছে, তারা এটি স্বীকার করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক রহমানের পথ অনুসরণ করে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাবো। কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে, আর এসব হাট থেকে পছন্দের পশু নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। এদিকে জামালপুর থেকে কোরবানির পশু পরিবহনে চালু করা হয়েছে ক্যাটল ট্রেন। ছুটির দিনে ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ভর্তি আসছে গরু ছাগল। কেউ দরদাম করছেন, কেউ আবার পছন্দের পশু খুঁজছেন পুরো পরিবার নিয়ে। দুপুর গড়াতে না গড়াতেই ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমে ওঠে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের ঐতিহ্যবাহী পশুর হাট। এবারের হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। তবে প্রকারভেদে দাম রয়েছে ক্রেতাদের হাতের নাগালে, বলছেন বিক্রেতারা। হাটের অবস্থা ভালোই, দাম একটু বেশি মনে হচ্ছে। তাই ঢাকা চিটাগাঙ্গের অনেক ব্যাপারী আসছে, কেনাকাটা করতেছে, মোটামুটি স্বাভাবিক। উত্তরবঙ্গের অন্যতম বড় পশুর হাট হিসেবে পরিচিত নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশুর হাট। বেলা বাড়ার সাথে সাথে হাটে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পশু কিনতে হাটে এসেছেন ব্যাপারীরাও। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও দাম নিয়ে যথারীতি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খিলাসি হলো 10 টাকা, বিক্রি হবে 5 টাকা, তাহলে হচ্ছে না, তো লস হচ্ছে। গরু কিনছি অথচ বেচতে আসে দাম পাচ্ছি না। ছোট বড় নানা জাতের গরু নিয়ে জমে উঠেছে লালমনিরহাটের পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচাকেনা আর দরদামের ব্যস্ততা। জেলার ছোট বড় 23টি পশুর হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও পাইকারদের উপস্থিতি। এছাড়াও খামারিদের কাছ থেকে ক্রেতারা কিনছেন গরু। এমনি আসছি, শখ আসছি, নিচ্ছি, কিন্তু বিক্রি করে চট্টগ্রাম থেকে টাকা ওঠাতে অনেক কষ্ট হবে। প্রাকৃতিক খাবার যেটা আছে ওটা দিয়ে আমরা আর কি গরু পুষতেছি। এই খাদ্যের দাম দিয়ে তো গরু পোষা যায় না, সব জিনিসের দাম বাড়া, গরুর দাম তো নাই। ফেনীতে পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। বরাবরের মতো ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। এরই মধ্যে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এখনো সময় বাকি থাকার কারণে ক্রয় বিক্রয় একটু স্লো চলতেছে। ক্রেতারা দাম চাইতেছে, বিক্রেতারা দাম দেখতেছে, এখনো কোনো সিদ্ধান্ত নেন না। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর হয়ে উঠেছে নাটোরের মুখার কোরবানির পশুর হাট। এবার জেলায় 12টি স্থায়ী এবং 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। এবারও জামালপুর থেকে কুরবানির পশু আনতে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। বিকেলে জেলার ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 400 গরু নিয়ে ছেড়ে আসে প্রথম ক্যাটল ট্রেন। প্রতিটি ট্রেনে আছে 25টি ওয়াগন, প্রত্যেকটিতে 16টি গরু বহন করা হচ্ছে। এতে ট্রেনে পরিবহন খরচ পড়েছে গরু প্রতি 500 টাকা। তাকে অন্য অন্য জায়গায় যায় হয়তো ছিনতাইকারী করে, ওই জন্য আমরা ট্রেনে নিয়ে যাই। ট্রেনে গরু নিদানে অনেক সুবিধা, এর জন্য আমরা গরু নিয়ে যাই। 3টা গাড়ি চালাবো, 3টা গাড়িতে 75টা ওয়াগন যাবে এবং প্রতি ওয়াগনের ভাড়া হচ্ছে 8000 টাকা। এবং এবার অন্যান্য বছর তুলনায় এবার আমাদের চাহিদা আরও বেশি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। অবশেষে নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে টমাস ডুলির নাম প্রকাশ করল বাফুফে। হামজা জামালদের দায়িত্ব বুঝে নিতে সকালেই ঢাকা এসে পৌঁছেছেন 65 বছর বয়সী এই কোচ। আমেরিকার হয়ে 2বার বিশ্বকাপ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার কোচ হিসেবেও বেশ সফল ছিলেন। যুক্তরাষ্ট্রের সহকারী কোচও। এরপর তার অধীনেই ঈর্ষণীয় সাফল্য পায় ফিলিপাইন। তার অধীনে শতভাগ জয় আফ্রিকার দেশ গায়ানারও।
প্রায় 250 বায়োডাটা, কয়েক দফা ইন্টারভিউ শেষে 5 জনের শর্টলিস্ট। এরপর নানা নাটকীয়তা শেষে সেখান থেকে হামজা জামালদের কোচ হিসেবে অবশেষে টমাস ডুলির নাম প্রকাশ করেছে বাফুফে। জার্মান বংশোদ্ভূত এই আমেরিকান এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। 5 জুন সান মেরিনো ম্যাচ দিয়ে লাল সবুজ ডাগআউটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন 65 বছর বয়সী অভিজ্ঞ এই কোচ। কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতেই বেশ সফল ও অভিজ্ঞ টমাস ডুলি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর 2 মেয়াদে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় ফিলিপাইন। এমনকি ডুলির অধীনেই নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং নিশ্চিত করে দেশটি। মাঝে ভিয়েতনামের ক্লাব ভিয়েতেলে স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন ডুলি। সবশেষ স্বল্প মেয়াদে কাজ করেছেন গায়ানা জাতীয় দলের কোচ হিসেবে। তার অধীনে 4 ম্যাচে সবকটিতেই জয় পায় আফ্রিকা দেশটি। আর বাংলাদেশের কোচ হতে সম্প্রতি সেখান থেকে পদত্যাগ করেন ডুলি। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। দেশটির হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 81 ম্যাচ খেলে করেন 7 গোল। 1994 বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে 4 ম্যাচের সবকটিতেই খেলেন ডুলি। 4 বছর পর 1998 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে খেলেন সবগুলো ম্যাচ। ক্লাব ফুটবলেও প্রোফাইল বেশ সমৃদ্ধ টমাস ডুলির। সোনালী সময় কেটেছে জার্মান লিগে। খেলেছেন বায়ার লেভারকুজেন ও শালকের হয়ে। 1997 সালে শালকের হয়ে জেতেন উয়েফা কাপ, আর এফসি কাইজারস্লাউটার্নের হয়ে 1990-91 মৌসুমে জেতেন বুন্দেসলিগ শিরোপা। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে 433 ম্যাচ খেলা ডুলির নামের পাশে আছে 64 গোল। কোচ ও খেলোয়াড় হিসেবে সফল ও অভিজ্ঞ টমাস ডুলিতে তাই ভরসা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তার অধীনেই নতুন যুগের সূচনা দেখার অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। পশ্চিমবঙ্গের পর এবার আসন্ন ঈদ উল আজহার আগে পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করল দিল্লির সরকার। এ বিষয়ে জারি করা হয়েছে নির্দেশনা। এক ভিডিও বার্তায় দিল্লির উন্নয়ন মন্ত্রী কপিল মিশ্র এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, আইন অনুযায়ী দিল্লিতে কোরবানির ঈদে গরু ও উট জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। এছাড়া নির্ধারিত স্থান ছাড়া উন্মুক্ত জায়গায় পশু জবাই করলেও শাস্তির আওতায় আনা হবে। কপিল মিশ্র বলেন, কোরবানির বর্জ্য নর্দমা, ট্রেন বা জনবহুল স্থানে ফেলাও সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে গরু জবাই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কড়াকড়ি আরোপকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।